আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, am is are supposed to এরপর কি ব্যবহৃত হবে বা হতে পারে। এই ভিডিওটা অলরেডি ইংলিশ টু ইংলিশ আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি। তো এই চ্যানেলে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের রিকোয়েস্টে এখন থেকে আমি প্রত্যেকটা ইংলিশ টু ইংলিশ ভিডিওর পাশাপাশি আহ, বাংলা ভিডিও আপলোড করব। ঠিক আছে, যাতে করে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা ভিডিওটা দেখে ইংরেজি শিখতে পারে এবং দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। ঠিক আছে, আর একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই চ্যানেলে যারা আমরা নতুন আছি অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা আহ, আশা করছি আপনাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, পুরো ভিডিওটা আশা করছি দেখবেন না টেনে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে am is are supposed to এর পর কি ব্যবহৃত হতে পারে বা কি ব্যবহৃত হবে। ঠিক আছে, এখানে আমি শর্টলি দেখিয়েছি যে am supposed to প্লাস verb, is supposed to প্লাস verb, ঠিক আছে, are supposed to প্লাস verb। ওকে, এরপরে এই যে এই ভার্বটা দেখতে পাচ্ছেন, এই ভার্বটা আমি এখানে মেনশন করেছি, দেখুন, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। ঠিক আছে, এই ভার্বটা অবশ্যই কিন্তু মেইন ভার্ব হবে অথবা প্রিন্সিপাল ভার্ব হবে। ঠিক আছে, এবং ভার্বটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম হতে হবে। ঠিক আছে, এই যে প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম আমি যে বলছি, এই যে টু এর পর যে ভার্বটা হবে, এটা বলতে আসলে কি বুঝি আমরা একটু দেখি আসুন। আহ, এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফার্স্ট পার্সন ফর্ম। ওকে, একটা ভার্ব লিখি, সো গো। পাস্ট ফর্ম আমরা জানি went, went। ফার্স্ট পার্সন ফর্ম হচ্ছে gone, gone। সো টু টু এর পরে ভার্বের সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, আমরা যদি এতটুকু যদি কল্পনা করি যে এই যে সাপোজড, এতটুকু যদি বাদ দিয়ে যদি টু প্লাস ভার্ব কল্পনা করি, ঠিক আছে, তাহলে দাঁড়ায় সেটা হচ্ছে যে টু এর পরে ভার্বের সবসময় কিন্তু আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো। ঠিক আছে, সো এই প্রেজেন্ট ফর্ম এই যে এটা, ঠিক আছে, এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বলছি, অবশ্যই ভার্বের হতে হবে। ঠিক আছে, সো আমরা বলতে পারি টু গো। ওকে, কিন্তু আমরা বলতে পারি না টু ওয়েন্ট, টু ওয়েন্ট। টু এর পরে কিন্তু ভার্বের কখনো পাস্ট ফর্ম হবে না, অথবা আমরা বলতে পারি না টু গন। ঠিক আছে, টু এর পরে কখনো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হবে না। ঠিক আছে, অলওয়েজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, যদি মনে না থাকে অবশ্যই এটা লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন, অবশ্যই এটা হবে টু গো। আর টু এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই ভার্বটিকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। ঠিক আছে, কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এই টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। ঠিক আছে, ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, ইনফিনিটিভ আমরা ভার্ব করব। ওকে, আশা করি যে এতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি। টু এর পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, টু এর পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হতে পারবে না, টু এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হতে পারবে না। ঠিক আছে, টু এর পরে সবসময় কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এইভাবে ব্যবহৃত যদি হয় টু প্লাস ভার্ব, এই ভার্বটিকে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, এমনি করে টু গো, টু ইট, টু কাম, ওকে, টু রাইট, এগুলো সব ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, আসুন, এখানে আমি কিছু মেনশন করেছি যে
প্রত্যেকটা আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা গ্রামার যদি আমি বুঝতে যাই, অবশ্যই এটার সাথে ইন্টাররিলেটেড, এটার সাথে রিলেটেড অনেক কিছু থাকে, যেগুলো আসলে আমরা যদি আলোচনা না করি তাহলে আসলে গ্রামারটা ভালোভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, এখানে দেখুন এম ইজ আর সাপোজ টু এরপর কি কি ব্যবহৃত হতে পারে। আজকে কিন্তু টপিক এটা। এই এম ইজ আর হচ্ছে কি বি ভার্ব। ওকে, একটু যদি বলি এম ইজ আর, এই এম ইজ আর কে আমরা কিন্তু বি ভার্ব বলি। ঠিক আছে, বি ভার্ব বলি। ঠিক আছে, বি ভার্ব। আর বি ভার্ব মানে কিন্তু আমরা যখন বি ভার্ব বলবো তখনই কিন্তু আমরা এম ইজ আর কে বুঝবো। ঠিক আছে, আর ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার হচ্ছে গিয়ে এম ইজ আর এর পাস্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্মে সাধারণত এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে আমরা সাধারণত এম ইজ আর এটা বুঝবো। আর এটা যদি পাস্ট ফর্ম যদি বলা হয়, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। ওকে, ওয়াজ ওয়্যার। তো এম ইজ আর যদি বি ভার্ব যদি আমরা বলি অবশ্যই কিন্তু এম ইজ আর বলবো, আর যদি ওয়াজ ওয়্যার বলি তাহলে এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। ওকে, এটা মনে রাখবে অবশ্যই, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আমি সেন্টেন্স মেকিং করতে গিয়ে যদি বি ভার্বই না চিনি এবং ওয়াজ ওয়্যার এম ইজ আর যদি পাস্ট ফর্ম এটা যদি না চিনি, অবশ্যই সেন্টেন্স কিন্তু মেকিং করতে পারবো না, অথবা কেউ কথা বলছে এগুলি ইউজ করে সেটাও আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আসুন, এখানে আমি মেনশন করেছি যে দেখতে পাচ্ছেন যে আমরা কখনো কিন্তু ইউজ করব না হ্যাভ সাপোজ টু, হ্যাজ সাপোজ টু, হ্যাড সাপোজ টু। ওকে, ডু সাপোজ টু, ডাজ সাপোজ টু, ডিড সাপোজ টু। ঠিক আছে, আমরা সবসময় কিন্তু সাপোজ টু এর সাথে বি ভার্ব দ্যাট মিন্স এম ইজ আর ইউজ করব, অথবা ওয়াজ ওয়ার ইউজ করা যায়। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে। আসুন একটা সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় যে আমার সেখানে যাওয়ার কথা, অথবা আমার যাওয়ার কথা, আই অ্যাম সাপোজড, আই অ্যাম সাপোজড টু গো, আই অ্যাম সাপোজ টু গো, আই অ্যাম সাপোজ টু গো দ্যাট মিনস হচ্ছে আমার যাওয়ার কথা বা আমার যাওয়ার কথা আছে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আই হ্যাভ, I have supposed, I have supposed to go। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। এখানে তুমি বলতে পারো যে হ্যাভ মানে তো আছে। ঠিক আছে, এরপরে ভার্বের সাপোজড, এই সাপোজ মানে কি? সাপোজ মানে তো আমরা জানি যে মনে করা, অ্যাজিউম করা, কোনো কিছু থিঙ্ক করা। ঠিক আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়েছে। সো সেন্টেন্সটা কারেক্ট না কেন? অবশ্যই কারেক্ট না। কেন? সেটা হচ্ছে বলা হয়েছে যে আমার যাওয়ার কথা আছে, অর্থাৎ এখানে দেখো আই অ্যাম সাপোজড টু গো, এখানে কিন্তু অ্যাম সাপোজড টু ব্যবহৃত হয়েছে এবং এই সাবজেক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কিত বলা হচ্ছে। আর এখানে কিন্তু আই হ্যাভ সাপোজ টু গো, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট সম্বন্ধে কিছু বলছে না। ঠিক আছে, সাবজেক্ট সম্পর্কে কোনো মিন করছে না বা সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে না। ঠিক আছে, যার জন্য আমরা আই হ্যাভ সাপোজ টু গো ইউজ করতে পারবো না সেন্টেন্সে। অলওয়েজ আমরা এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, ওকে, এগুলো আমরা সাপোজ টু এর সাথে ইউজ করব। এই জন্য আমি আজকে টপিকটা দিয়েছি এম ইজ আর সাপোজ টু এর পর কি কি ব্যবহৃত হতে পারে। অবশ্যই সাপোজ টু এর সাথে, ঠিক আছে, অবশ্যই সাপোজ টু এর সাথে এম ইজ আর সবসময় ইউজ হবে। আমরা কখনো ইউজ করতে পারবো না সাপোজ টু এর সাথে। ঠিক আছে, সাপোজ টু এর সাথে ইউজ করতে পারবো না। একটু লিখি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সাপোজ টু এর সাথে
আমরা ইউজ করতে পারবো না, সাবস্টিটিউটের সাথে আমরা ইউজ করতে পারবো না। কি পারবো না? হ্যাভ সাপোজড টু। ওকে, হ্যাভ সাপোজ টু ইউজ হয় না, সাবস্টিটিউটের সাথে হ্যাভ সাপোজ টু ইউজ হয় না। ওকে, হ্যাজ সাপোজ টু হবে না, ঠিক আছে। হ্যাড সাপোজ টু, এটাও কারেক্ট না। ডু সাপোজ টু ইউজ হবে না। ডাজ সাপোজ টু, এটাও ইনকারেক্ট। ডিড সাপোজ টু, এটাও ইনকারেক্ট। ওকে, সো সাপোজ টু এর সাথে কখনো আমরা কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড ইউজ করতে পারবো না। অলওয়েজ আমরা ইউজ করব বি উইথ সাপোজ টু। বি উইথ সাপোজ টু, সাপোজ টু এর সাথে অবশ্যই বি ভার্বগুলো ইউজ করব, বি ভার্ব উইথ সাপোজ টু। ঠিক আছে, সবসময় কিন্তু এই এম ইজ এর সাপোজ টু এর সাথে ইউজ হতে পারে, আর পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়্যার সাপোজ টু এর সাথে ইউজ হতে পারে। ঠিক আছে, এম ইজ এর যখন আমরা সাপোজ টু এর সাথে ইউজ করব তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিন করবে, আর যদি ওয়াজ ওয়্যার সাপোজ টু এর সাথে আমরা ইউজ করি তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স মিন করবে। ঠিক আছে, আসুন আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টের সাথে, ঠিক আছে, এম সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ঠিক আছে, অথবা আর সাপোজ টু, ওয়ার সাপোজ টু বসে। এখানে দেখুন একটা স্ট্রাকচার আমি দিয়েছি, সেটা হচ্ছে এখানে দেখুন সাবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে পাস্ট টেন্সে। তো সাবজেক্ট এখানে আয়ের সাথে সাধারণত এম বসে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে এম বসবে। সো আই এম সাপোজ টু। আসুন সেন্টেন্সগুলো একটু মেক করার মাধ্যমে একটু দেখি। আশা করছি যে এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে, সাপোজ টু সংক্রান্ত যত প্রকার প্রবলেম আপনি একা নিজেই সলভ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন সাবজেক্ট প্রেজেন্ট এবং পাস্ট। সো আয়ের সাথে সাধারণত আমরা লিখি আই এম সাপোজ টু। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা আমরা প্রেজেন্ট টেন্সে আমরা লিখব। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে আমরা আয়ের সাথে সাধারণত কি লিখব? ওয়াজ। ওকে, এখানে দেখুন আমি মেনশন করে দিয়েছি অলরেডি, পাস্ট টেন্সে ওয়াজ আয়ের সাথে। ঠিক আছে, সো আই ওয়াজ সাপোজ টু, এটা হচ্ছে পাস্ট টেন্সে। ঠিক আছে, পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। ঠিক এমনি করে আমি যদি সাবজেক্ট হি, শি, ইট, এই যে সাবজেক্টগুলো, এগুলোর সাথে প্রেজেন্ট টেন্সে কি বসে? এগুলোর সাথে প্রেজেন্ট টেন্সে ইজ। ওকে, ইজ সাপোজ টু, এটা হবে প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, পাস্ট টেন্সে কি বসবে? ওয়াজ, হি ওয়াজ সাপোজ টু, শি ওয়াজ সাপোজ টু, ইট ওয়াজ সাপোজ টু। ওকে, সাপোজ টু, এটা হবে পাস্ট টেন্সে। ঠিক আছে, পাস্ট টেন্স ইউজ হবে। এখন আসুন, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, ঠিক আছে, আর এটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে। কিন্তু প্লুরাল যে সাবজেক্টগুলো আছে, এই প্লুরাল সাবজেক্টগুলোর সাথে কি ব্যবহৃত হতে পারে? ঠিক আছে, সো প্লুরাল সাবজেক্ট হচ্ছে ইউ, উই, দে। অলরেডি কিন্তু আমি এখানে কিন্তু মেনশন করে দিয়েছি। ঠিক আছে, সো এখানে এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আপনারা যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। ঠিক আছে, আর নেক্সট টাইমে
আপনার যদি এই বিষয়টা সম্পর্কে দ্যাট ইজ হচ্ছে এই সাপোজ টু সম্পর্কে ভালো আইডিয়া অর্থাৎ গ্রেট আইডিয়া একটা তৈরি হয়, তাহলে অন্য যদি কথা বলে এই সাপোজ টু ইউজ করে, সেটা কথোপকথনে হতে পারে, সেটা রাইটিংয়ের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তাহলে তাদের যেই স্পিচগুলো আপনি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, আশা করছি আমি। আর এই ভিডিওটা আজকে দেখার পরে আই থিঙ্ক নেক্সট টাইমে কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনারা এই সাপোজ টু ইউজ করতে চান, ঠিক আছে, কথোপকথনে। সো প্লুরাল সাবজেক্ট ইউ, উই, দে। আমরা তো জানি প্লুরাল সাবজেক্ট হচ্ছে ইউ, এটা তুমি তোমরা দুটোই হতে পারে, উই আমরা, আর দে তারা। সো এগুলো কিন্তু প্লুরাল সাবজেক্ট। সো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে সাধারণত আমরা আর সাপোজ টু ইউজ করব, ঠিক আছে? আর সাপোজড টু, এটা হলো প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? ওয়াজ, এখানে কিন্তু ওয়াজ হবে না, কারণ সাবজেক্ট কিন্তু প্লুরাল। প্লুরাল সাবজেক্টের সাথে অবশ্যই কিন্তু প্লুরাল বি ভার্ব হবে, ঠিক আছে? সো পাস্ট টেন্সে কি হবে? ওয়্যার সাপোজড টু, এটা হবে পাস্ট টেন্সে, ঠিক আছে? পাস্ট টেন্সে। সো এখানে আমি কিন্তু অলরেডি কিন্তু মেনশন করে দিয়েছি যে এখানে স্ট্রাকচার দেখুন, এখানে সাবজেক্ট, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এবং ফার্স্ট পার্সনের সাথে প্রেজেন্ট টেন্সে এম সাপোজ টু বসবে এবং পাস্ট টেন্সে ওয়াজ সাপোজ টু বসবে। আর এখানে দেখুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাথে প্রেজেন্ট টেন্সে ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু, শি ইজ সাপোজ টু, ইট ইজ সাপোজ টু। ওকে, এটা প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু, শি ওয়াজ সাপোজ টু, ইট ওয়াজ সাপোজ টু, যেটা আমি এখানে মেনশন করেছি শর্টলি। আর প্লুরাল যে সাবজেক্টগুলো আছে, সো ইউ, উই, দে, এই যে প্লুরাল সাবজেক্টগুলোর সাথে সবসময় কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে আর বসাবো, মানে আর সাপোজ টু, আর পাস্ট ফর্মে কিন্তু ওয়্যার সাপোজ টু। এখানে কিন্তু আমি সেটাই স্ট্রাকচার অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আই থিঙ্ক এতটুকু পর্যন্ত আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন এতটুকু আমি ক্লিয়ার করে ফেলছি, অবশ্যই কিন্তু এটা নোট করে রাখুন, না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে সেন্টেন্স মেকিং অথবা কারো কথা আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, সে এই সাপোজ টু দিয়ে আপনার সাথে স্পিক করছে, কিন্তু আপনি হয়তো এটা সম্পর্কে ভালো ভালো আইডিয়া না থাকার কারণে অপোনেন্ট পার্সনের আপনি স্পিচগুলো আন্ডারস্ট্যান্ড করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? সো আশা করছি যে এই ভিডিওটা আপনাকে এই যে প্রবলেমগুলো ফেস করছেন এটা থেকে সম্পূর্ণভাবে আপনাকে আপনার ডিফিকাল্টিসগুলো, আপনার প্রবলেমগুলো কাটিয়ে উঠতে হেল্প করবে, ঠিক আছে? সো আমি ক্লিয়ার করে ফেলছি। আসুন আজকের যে আলোচনা, মূল আলোচনায় চলে আসি। এখন এগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে? আজকে এই টপিকে যাওয়ার আগে বেসিক জিনিসগুলো অবশ্যই একটু আলোচনা করা দরকার ছিল, যার জন্য আলোচনা করা হলো। আরও কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমি সেন্টেন্সের মাধ্যমে এখন আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিব, আশা করি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে যে এখানে আমি দেখুন 4টা আমি রুল দিয়েছি, বাংলাতে লিখে দিয়েছি, এবং কিছু সেন্টেন্স এখানে দিয়েছি যাতে করে শর্টলি অথবা ব্রিফলি আপনারা বিষয়টা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, ঠিক আছে? তো রুল নাম্বার 1-এ কি আছে দেখুন, কোনো কিছু করার কথা আছে। আর একটা কথা বলে রাখি, এই যে শর্ট ডিসকাশন, আজকের যে আলোচনা, এই শর্ট ডিসকাশনের মাধ্যমে আমি আজকের ভিডিওটা কমপ্লিট করার ট্রাই করব, ঠিক আছে? রুল নাম্বার 1-এ কি বলা আছে দেখুন, কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করার কথা, ঠিক আছে?
এই অর্থে সাধারণত আমরা সাপোজ টু ইউজ করতে পারি বা সাপোজ টু ইউজ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ সাপোজ টু শুধু যে একটা রুলেই যে ইউজ হবে এমন না। তো দেখা যাচ্ছে আপনার অপোনেন্ট পার্সন বা আদার পার্সন, অথবা দেখা যাচ্ছে যে আমরা সাধারণত নেটিভ স্পিকার বলি, অর্থাৎ যে স্বদেশি ভাষায় অনেকে কথা বলে। ঠিক আছে, এটা সাধারণত নেটিভ স্পিকার্সরা আমরা ফরেন কান্ট্রির লোকজনদের বলি যে তারা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের আন্ডারস্ট্যান্ড করার জন্য, ঠিক আছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম করতে হয় ইংলিশের, যাতে করে তাদের ভাষাগুলো আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে, সো এখানে দেখুন কোনো কিছু করার কথা অথবা কথা আছে, কোনো কিছু করার কথা অথবা কথা আছে অর্থে সাপোজ টু আমরা ইউজ করি। ঠিক আছে, চলুন সেন্টেন্সের মাধ্যমে একটু বোঝা যাক। ধরুন আমার সেখানে যাওয়ার কথা, সো সেন্টেন্সটা হবে আই অ্যাম সাপোজড টু গো। ঠিক আছে, আমার সেখানে যাওয়ার কথা আছে অথবা আমার সেখানে যাওয়ার কথা। এখানে একটা জিনিস দেখুন, আমরা কিন্তু প্রথমেই বলেছি কিন্তু এম ইজ আর, এটা কিন্তু বি ভার্ব, তাই না? কিন্তু সেন্টেন্সে যখন এই এম ইজ আর যখন ইউজ হবে, ঠিক আছে, আর একটু লক্ষ্য করুন, সেন্টেন্সে যখন এম ইজ আর ইউজ হবে, অথবা আমি বলেছি ওয়াজ ওয়ার হচ্ছে কি এম ইজ আরের পাস্ট ফর্ম। ঠিক আছে, এরা যখন সেন্টেন্সে ইউজ হবে এদের কিন্তু আরেকটা আইডেন্টিফিকেশন আছে। কি সেটা হচ্ছে এটাই কিন্তু তখন আমরা কিন্তু এই বি ভার্ব না বলে আমরা প্যাসিভ ভার্ব বলতে পারি। কি ভার্ব? প্যাসিভ ভার্ব। ঠিক আছে, এটাকে আমরা কেন প্যাসিভ ভার্ব বলবো, কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে। ঠিক আছে, এটা তো বি ভার্ব জানি, অবশ্যই এটা বি ভার্ব, কিন্তু সেন্টেন্সে যখন এরা ব্যবহৃত হবে এটাকে আমরা প্যাসিভ ভার্ব বলবো। কেন প্যাসিভ ভার্ব বলবো? আরেকটা কথা বলে রাখি, আমরা অ্যাক্টিভ ভয়েস করেছি, তাই না? ওখানে আমরা দেখেছি যে ভয়েস নিয়ে এখন আমি আলোচনা করিনি, সামনে করবো ইনশাল্লাহ। তো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই ভয়েসের দুই প্রকারে আমরা করে থাকি, সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সো একটা সেন্টেন্স আমরা করি, ভয়েস করি, কেন এটা প্যাসিভ ভার্ব বলছে একটু আমি আলোচনা করছি, তারপরে আমরা টুডেজ যে টপিক আমার, এই টপিক আমরা ফিরে আসবো। ঠিক আছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, এখানে হচ্ছে আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, ইটটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, ওকে, আর রাইসটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। আমরা জানি এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, ওকে। এখন আমরা প্যাসিভ ভয়েস করব। আমরা সাধারণত প্যাসিভ সেন্টেন্স তৈরি করার জন্য কি করে থাকি, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে অবশ্যই অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, সো রাইস। ঠিক আছে, একটা কথা বলে রাখি, প্যাসিভ করার আগে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কি কি প্যাসিভ ভার্ব ইউজ হতে পারে এটা আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস দেখতে হবে যে এটা আই ট্রাইসটা কোন টেন্সে আছে, এটাকে আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আই ট্রাইস, আমি ভাত খাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলতে পারি। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি কি প্যাসিভ ভার্ব ইউজ করতে পারি? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত আমরা এম, ইজ, আর, এই তিনটা প্যাসিভ ভার্ব আমরা সাবজেক্ট অনুসারে ইউজ করে থাকি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এম, ইজ, আর, এই তিনটা প্যাসিভ ভার্ব ইউজ করি একটা প্যাসিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে। সো আমরা বলতে পারি আই ইট রাইস, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। সো রাইস কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইজ এই প্যাসিভ ভার্বটা নিয়ে আসবো। ঠিক আছে, ইজ এই প্যাসিভ ভার্বটা নিয়ে আসবো। সো রাইস ইজ, যখনই প্যাসিভ ভার্ব চলে আসবে, ঠিক আছে, যখনই প্যাসিভ ভার্ব আমি নিয়ে আসবে এই অবজেক্টের অনুসারে, অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এর অনুসারে কিন্তু প্যাসিভ ভার্ব আসবে। আসলে এখানে কি ইজ, এই প্যাসিভ ভার্ব যখন আমার আনা হয়ে যাবে তখনই কিন্তু এই যে মূল ভার্ব,
এই যে মূল ভার্ব এ কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম, তো পাস্ট পার্টিসিপল ফর্ম ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। ওকে, সো রাইস ইজ ইটেন। অ্যাকচুয়ালি এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমরা প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই প্রিপোজিশন বাই ইউজ করি, এবং আরও অনেক ডিফারেন্ট কিছু প্রিপোজিশন আছে, বাই না বসে ওই প্রিপোজিশনগুলো ইউজ হয়, ঠিক আছে? সো রাইস ইজ ইটেন কার দ্বারা? বাই। এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, অবশ্যই প্যাসিভ সেন্টেন্স করলে, ঠিক আছে, বাইয়ের পরে এটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। সো আয়ের এটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে আই, মি। ওকে, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সো কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। এই দেখুন, এটা একটা প্যাসিভ সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে? রাইস ইজ ইটেন বাই মি। একটু বলি অ্যাক্টিভ সেন্টেন্স, আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাচ্ছি। আর যদি বলি আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তার মানে কি? রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে? অর্থাৎ কথাটাকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা, বুঝতে পেরেছি? অর্থাৎ আই ইট রাইস, এটা অ্যাক্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। ওকে, আর যদি প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ ভয়েসটা হচ্ছে যে আমার দ্বারা ভাতটা খাওয়া হচ্ছে। দেখুন, আমি বারবার বলছি, যখন প্যাসিভ ভার্বগুলো সেন্টেন্স ইউজ হয় তখন কিন্তু সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়, তথ্য প্রদান করে, ঠিক আছে? সো আমার দ্বারা ভাতটা খাওয়া হচ্ছে কি? রাইস ইজ ইটেন বাই মি। ওকে, অর্থাৎ আমার দ্বারা ভাতটা খাওয়া হচ্ছে, অর্থাৎ আমার সম্বন্ধে কিছু বলা হলো। এই প্যাসিভ ভার্বগুলো সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, ঠিক আছে? সো আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাম এখানে প্যাসিভ ভার্ব, ঠিক আছে? আমরা ভয়েস করেছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সো এখানে কিন্তু এটা প্যাসিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স না। আচ্ছা, এই ইজটাকে আমরা প্যাসিভ ভয়েস কেন বলবো? একটু বলি কেন বলবো। এই কারণে ইজ কি করলো? ইট, এই যে মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে, একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে, একটা প্যাসিভ সেন্টেন্স গঠন করতে হেল্প করলো, বিধায় ইজকে বলা হয় প্যাসিভ ভার্ব। ওকে, ইজকে বলা হয় প্যাসিভ ভার্ব, ঠিক আছে? আবার বলছি, ইজকে আমি কেন প্যাসিভ ভার্ব বলবো? এই কারণেই ইজ কি করলো? এই যে এই ইটকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম করে একটা প্যাসিভ সেন্টেন্স গঠন করতে হেল্প করলো, বিধায় ইজকে বলা হয় এখানে কি? প্যাসিভ ভার্ব, ঠিক আছে? এখানে আমি টু বি ভার্ব বলবো না, ঠিক আছে? মনে থাকবে, ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? নোট করে নিন। আশা করছি প্যাসিভ ভার্ব সংক্রান্ত কোনো সমস্যা নেক্সট টাইমে ফেস করবেন না, ঠিক আছে? তো আজকের টপিকে আমি ফিরে যাই, ঠিক আছে? আসুন, কি বলতে চেয়েছিলাম যে আই অ্যাম সাপোজ টু গো, আমার, অর্থাৎ অ্যাম সাপোজ টু, দেখুন এই যে এটাকে প্যাসিভ ভার্ব আমি কেন বলছি? কারণ এই যে সাপোজড, ইডি, এই যে ইডি যুক্ত হলো, এম কি করলো? সাপোজকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে, ঠিক আছে, একটা প্যাসিভ ভয়েস, একটা প্যাসিভ সেন্টেন্স করতে হেল্প করলো, বিধায়, ঠিক আছে, এমকে বলা হয় প্যাসিভ ভার্ব, ঠিক আছে? এটাকে প্যাসিভ ভার্ব বলবো। এটাকে আমরা তখন আর কি এই বি ভার্ব হিসেবে কি করব না, গণ্য করব না, ঠিক আছে? সেন্টেন্সে যখন এইভাবে ব্যবহৃত হবে অবশ্যই এটা প্যাসিভ ভার্ব, মনে রাখবে, ঠিক আছে? বারবার করে একটা জিনিস আমি কেন বলছি, যাতে করে তোমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো। এইভাবে আমি আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তো রুল নাম্বার 1-এ কি বলা হয়েছে দেখো, কোনো কিছু করার কথা বা কোনো কিছু করার কথা আছে, এসব অর্থে সাধারণত আমরা সাপোজ টু ইউজ করে থাকি, ঠিক আছে? সো আমরা আরো যদি আমরা বলি যে আই অ্যাম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে, ঠিক আছে? আমার যাওয়ার কথা আছে, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে কিন্তু বলা হচ্ছে,
ঠিক আছে, অলরেডি আমি কিন্তু ডিসক্লোজ করেছি এই ব্যাপারটা সম্পর্কে। যখন এই প্যাসিভ ভার্ব অ্যাম, ইজ, আর, এই প্যাসিভ ভার্বগুলো যখন সেন্টেন্সে বসবে, অবশ্যই পরবর্তী যে মেইন ভার্বটা অবশ্যই পাস্ট পার্সোনাল ফর্ম হবে এবং সাবজেক্ট সম্পর্কে বলবে। ঠিক আছে, আমার সেখানে যাওয়ার কথা আছে, আমার যাওয়ার কথা আছে। ঠিক আছে, যদি বলি আই অ্যাম সাপোজ টু স্টে, আই অ্যাম সাপোজ টু স্টে, কোথায়? অ্যাট হোম, আমার বাড়িতে থাকার কথা আছে। আরো যদি বলি I am supposed to wait, আমার অপেক্ষা করার কথা বা অপেক্ষা করার কথা আছে for somebody or someone. ওকে, আরো যদি বলি I am supposed to do, ওকে, I am supposed to do, যদি একটা অবজেক্টে বসা দিই do, I am supposed to do the work, do the work, I am supposed to do the work, আমার কাজটি করার কথা আছে। ঠিক আছে, অথবা আমার কাজটি করার কথা আছে। তো এইভাবে আমরা ইচ্ছে করলে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারি। আর এমনি করে দেখা যাচ্ছে যে আপনি যদি এই রুল নাম্বার 1, আমি যা বোঝাতে চেয়েছি যে কোনো কিছু করার কথা বা কোনো কিছু করার কথা আছে অর্থে সাপোজ টু ইউজ করি, আপনার যদি এই বিষয়টা ভালোভাবে জানা থাকে, অ্যানাদার পার্সন যদি ইউজ করে স্পিকিংয়ের ক্ষেত্রে, স্পেশালি আমি স্পোকেনের কথা কেন বলছি, ইংলিশ স্পিকিংয়ের কথা কেন বলছি, কারণ দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ইংলিশে টক করার কথা অনেক ট্রাই করি। ঠিক আছে, এবং অনেকভাবে অনেক রকম করে চেষ্টা করি। যদি প্রপার আইডিয়াস থাকে কোনো বিষয় সংক্রান্ত, মানে কোনো বিষয়ের ব্যাপারে, তাহলে অন্য কি বলছে তাহলে আমরা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। ঠিক আছে, তো 1 নম্বর রুলটা আমরা ভালো করে বুঝে গেলাম। ঠিক আছে, এমনি করে কেউ যদি সেন্টেন্স ইউজ করে তাহলে রিপ্লাইটা আমরা সুন্দরভাবে নিজেদের মতো করে দিতে পারবো। ঠিক আছে, সো রুল নাম্বার 2-তে কি বলা হয়েছে একটু দেখি। সেটা হচ্ছে রুল নাম্বার 2-তে বলা হয়েছে কিছু করা উচিত অর্থে, কিছু করা উচিত অর্থে সাধারণত আমরা সাপোজ টু ইউজ করে থাকি। ঠিক আছে, রুল নাম্বার 2-তে বলা হয়েছে কিছু করা উচিত অর্থে আমরা সাপোজ টু ইউজ করে থাকি। তো সেন্টেন্স আমরা দেখি, ইউ আর সাপোজ টু, ইউ আর supposed, you are supposed to listen, you are supposed to listen to your parents, listen to your parents. ঠিক আছে, সেন্টেন্সটা আমি আবার বলছি, সেটা হচ্ছে you are supposed to listen to your parents. ঠিক আছে, অর্থাৎ তোমার পিতামাতাকে তোমার পিতামাতার কথা শোনা উচিত, তোমার বাবা মার কথা শোনা উচিত। ঠিক আছে, সেন্টেন্সটা মিন করছে। যদি এই সাপোজ টু, ঠিক আছে, এই সাপোজ টু যদি ইউজ না করে আমি সেন্টেন্সটা এভাবে ইউজ করি, ইউ শুড লিসন টু ইউর প্যারেন্টস, ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস, এই সেন্টেন্সটা কিন্তু মিন করে এটা। ঠিক আছে, ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার কথা শোনা উচিত। আমাদের অবশ্যই পিতামাতার কথা শোনা উচিত, মা বাবা যা বলেন সেগুলো শোনা উচিত। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে বা এই সেন্টেন্সগুলো মেকিং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এইভাবে জানি ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস, অথবা আমি এইভাবে জানি আই শুড লিসেন টু মাই প্যারেন্টস। আমি অবশ্যই প্রত্যেককে তার পিতামাতার কথা শোনা উচিত, মান্য করা উচিত, এবং তারা যা বলেন ভালোর জন্যই বলেন। ঠিক এই সেন্টেন্সগুলো ইউজ না করে যদি অন্য পার্সন, ঠিক আছে, কথোপকথন ইউজ করছে যে ইউ আর সাপোজ টু লিসেন টু ইউর প্যারেন্টস। ঠিক আছে, এই সেন্টেন্সটা মিন করে ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস। তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো থাকে যে এই সেন্টেন্সটা দ্বারা বোঝাচ্ছে যে ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস। ঠিক আছে, অর্থাৎ
তুমি তোমার পিতামাতার কথা তোমার শোনা উচিত। সো এই সেন্টেন্সটা কিন্তু এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা ইজিলি কিন্তু রিপ্লাই দিতে পারবো অন্যের আনসার। ঠিক আছে, অন্যের কোয়েশ্চেনকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো এবং আমাদের মতো করে আমরা রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, তো কিছু করা উচিত অর্থে সাপোজ টু আমরা সাধারণত ইউজ করে থাকি। ঠিক আছে, আরো সেন্টেন্স এভাবে হতে পারে, ইউ ওর সাপোজ টু। ওকে, ইউ ওর, একটু লিখি, ইউ আর সাপোজড, you were supposed to go to hospital. You were supposed to go to hospital. Okay. To visit. To visit your uncle. Your uncle. Okay. You were supposed to go to hospital. Why? To visit your uncle. So এটাতে বোঝানো হচ্ছে যে আসলে তোমার আঙ্কেল হসপিটালে আছেন, ঠিক আছে, অসুস্থ, অবশ্যই সেখানে তোমার যাওয়া উচিত, দেখা করা উচিত। ঠিক আছে, এই সমস্ত কেসগুলোতে আমরা যদি মেনশন করে একটু বুঝি যে এই সেন্টেন্সটার মিনিংটা এরকম হবে, ইউ শুড, ইউ শুড, you should go. Okay, you should go to hospital to visit your uncle. Okay, you should go to hospital to visit your uncle. এই সেন্টেন্সটা কিন্তু এটা মিন করছে। যখনই আমি এই সেন্টেন্সটার মিনিংটা এমনি করে বুঝতে পারবো, খুব ইজিলি আমি প্রথম সেন্টেন্সটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। ঠিক আছে, যার জন্য আমি আমার এখানে লেখাটা উদ্দেশ্য। ঠিক আছে, যাতে করে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, ভালো করে তোমরা বুঝতে পারো। আসুন আরেকটা সেন্টেন্স দেখি, আই অ্যাম সাপোজ টু ক্লিন। I am supposed to clean my room before I go outside. Okay, before I go outside. I am supposed to clean my room. বাইরে যাওয়ার আগে অবশ্যই আমার রুমটা কি করা উচিত? ওকে, ক্লিন করা উচিত। যদি আমি am supposed to জায়গায় যদি আমি বলি, জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য, I should clean my room. Okay, before I go outside. ওকে, এই সেন্টেন্সটা আন্ডারস্ট্যান্ড করার জন্য অবশ্যই এই সেন্টেন্স, আই শুড ক্লিন মাই রুম বিফোর আই গো আউটসাইড। ওকে, এই সেন্টেন্সটা মনে মনে চিন্তা করবে যে এই সেন্টেন্সটা বোঝানো হয়েছে এমনি করে। যখন আমি এমনি করে চিন্তা করবো, অবশ্যই এই ধরনের সেন্টেন্সগুলো উচিত অর্থে, ঠিক আছে, উচিত অর্থে সেন্টেন্সগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, প্রবলেম হবে না। So I am supposed to clean my room before I go outside. ঠিক আছে, এই সেন্টেন্সটা আমরা যদি এমনি করে বুঝি, I should clean my room before I go outside. ওকে, এই সেন্টেন্সটা এটা মিন করছে। আরেকটা সেন্টেন্স আমরা এই রুল 2 এর জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, একটু দেখি, I am supposed to join the math class. Okay, I am supposed to join the math class. ম্যাথ ক্লাস একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। যদি ম্যাথ ক্লাসে অ্যাটেন্ড না করা হয়, তাহলে কিন্তু টিচার কি বলছে ভালোভাবে তুমি পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবে না। সো
এই সমস্ত কেসগুলোতে অবশ্যই কিন্তু ম্যাথ ক্লাসটা জয়েন করা উচিত, উচিত অর্থে। ঠিক আছে? সো এই যে ম্যাথ ক্লাস, অর্থাৎ আমি যেই অবজেক্টসগুলো ইউজ করতে চাচ্ছি, যেই এলিমেন্টসগুলো, যে কম্পোনেন্টগুলো ইউজ করতে চাচ্ছি, এই কম্পোনেন্ট বা এই যেই ওয়ার্ডগুলো ইউজ করতে চাচ্ছি, এইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে আমার নেক্সট কথাগুলো। ঠিক আছে? সো আই অ্যাম সাপোজ টু জয়েন দ্য ম্যাথ ক্লাস। অবশ্যই আমার ম্যাথ ক্লাসটা জয়েন করা উচিত। এটা যদি আমি বলি, আই শুড জয়েন দ্য ম্যাথ ক্লাস। ওকে, আই শুড জয়েন দ্য ম্যাথ ক্লাস, এই সেন্টেন্সটার মিনিং কিন্তু এটা বোঝাচ্ছে। ওকে, আমার ম্যাথ ক্লাসটা জয়েন করা উচিত। কেন? ম্যাথ ক্লাসটা জয়েন করলে আমি টিচার যে অঙ্কগুলো করাচ্ছেন খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? এবং আমার বেনিফিট হবে, এবং পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো। ওকে, আর এই সমস্ত মিনিংগুলো আমরা যদি সাপোজ টু দিয়ে ইউজ করতে, তাহলে এইভাবে ইউজ হয়, আই অ্যাম সাপোজ টু জয়েন দ্য ম্যাথ ক্লাস। ওকে, আই থিঙ্ক রুল নাম্বার 2-তে কী বোঝাতে চাইছি খুব ভালো করে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। ওকে, এবার আসুন রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে কী বলা হয়েছে একটু দেখি। ঠিক আছে, রুল নাম্বার 3-তে বলা হয়েছে যে কিছু করা উচিত অর্থে, অলরেডি কিছু করা উচিত অর্থে সেন্টেন্সগুলো আমরা জেনেছি, আবার একটু দেখি যে আসলে কি বলতে চাচ্ছে। কিছু করা উচিত অথবা করতে হবে, অব্লিগেটরি, অবশ্যই করতে হবে। এই সমস্ত কেসগুলোতে আমরা কিন্তু সাপোজ টু ইউজ করে থাকি। ঠিক আছে, সেন্টেন্স আমরা দেখি রুল নাম্বার 3-তে। ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজড, you are supposed to encourage, you are supposed to encourage one another. Okay, অর্থাৎ তোমার কিন্তু এনকারেজ মানে কি? উৎসাহিত করা। ঠিক আছে, ইন্সপায়ার করা, কোনো কিছুতে ইন্সপায়ার করা। ঠিক আছে, আমরা যদি আরেকটু বলি যে আসলে অপর পার্সন তোমার কাছ থেকে কিছু আশা করছে, এরকম কিছু, যেমন ওয়ান অ্যানাদার, এই যে পার্সনগুলোর কথা বলা হচ্ছে, অবশ্যই ইউ আর সাপোজ টু এনকারেজ ওয়ান অ্যানাদার, অর্থাৎ অপর পার্সন, এই ওয়ান অ্যানাদার, এই আদার পার্সনগুলো তোমার কাছ থেকে কিছু আশা করছে, অর্থাৎ ভালো কিছু অ্যাডভাইস আশা করছে, ভালো কিছু করার জন্য যে অ্যাডভাইস করা, যেই দিক নির্দেশনাগুলো বা যেই মোটিভেশনাল স্পিচগুলো, ঠিক আছে, তোমার কাছে আশা করছে এই ওয়ান আদার, এই পার্সনগুলো আশা করছে। এরূপ ক্ষেত্রে সাধারণত আমরা আর সাপোজ টু ইউজ করে থাকি। ঠিক আছে, সো ইউ আর সাপোজ টু এনকারেজ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, আরেকটু হতে পারে, আরেকটা সেন্টেন্স আমি লিখি, সেটা হচ্ছে অব্লিগেটরি, একটু বাধ্যবাধকতার ক্ষেত্রে, উচিত এবং অব্লিগেটরি। ঠিক আছে, দুইটা ক্ষেত্রে ইউজ করা যায়। অলরেডি একটা সেন্টেন্স আমি দেখিয়েছি। সো ইউ আর সাপোজ টু go to hospital, okay, to visit your mom. তোমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, অবশ্যই তোমাকে দেখা উচিত। সো এই সমস্ত কেসগুলোতে আমরা কিন্তু অবশ্যই মাস্ট কথাটা ইউজ করতে পারি। ঠিক আছে, শুড ইউজ করা যায়, মাস্ট ইউজ করা যেতে পারে। সো ইউ মাস্ট গো টু হসপিটাল টু ভিজিট ইউর মম। ওকে, সো এই সমস্ত কেসগুলোতে আমরা সাপোজ টু ইউজ করতে পারি। ঠিক আছে, রুল নাম্বার 3টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো করে। ঠিক আছে, যে সাপোজ টু যদি ইউজ করে কি অর্থ মিন করতে পারে, এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। আসুন রুল নাম্বার 4, আজকে টপিকের সর্বশেষ যে রুলটা, সেটা হচ্ছে কারো সম্পর্কে কিছু বলা। ঠিক আছে, কারো সম্পর্কে কিছু বলা মানে হচ্ছে, যেমন ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা একদিন দেশের অনেক উন্নয়ন করবে, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা দেখবে একদিন বড় একটা ডক্টর হবে, ডক্টর হলে গরিব মানুষদের সেবা করবে। ঠিক আছে, এই যে কথাগুলো আসতেছে, এই কথাগুলো অর্থাৎ কেউ বলবে। ঠিক আছে, কেউ বলবে কারো সম্বন্ধে। এই জন্য আমি 4 নম্বর রুলে মেনশন করেছি কারো সম্পর্কে কিছু বলা, এই অর্থে আমরা সাপোজ টু ইউজ করে থাকি। দেখি সেন্টেন্সের মাধ্যমে,
I heard. I heard that. I heard that she is good. Okay, she is good. আমি শুনেছি সে ভালো। আমি শুনেছি সে ভালো। এই যে শুনেছি, কারা বলেছে? অবশ্যই কেউ না কেউ তার সম্বন্ধে বলেছে। এই যে বালিকাটি সম্বন্ধে বলেছে, কেউ না কেউ বলেছে। ওকে, এই জন্য বলা কারো সম্বন্ধে কিছু বলা। সো বালিকাটি সম্বন্ধে কেউ কিছু বলেছে, ঠিক আছে? এরকম অর্থে সাধারণত আমরা নেক্সট সেন্টেন্সে সাপোজটি ইউজ করব। আই হার্ড দ্যাট শি ইজ গুড। ওকে, শি ইজ, এখন তার সম্বন্ধে কিছু বলবে। শি ইজ সাপোজড টু বি বেস্ট ডক্টর, টু বি দ্য বেস্ট ডক্টর in town. ঠিক আছে, she is supposed to be the best doctor in the town. I heard that. Okay, I heard that. আমি শুনেছি, কারা বলেছে? পিপল, লোকজন এই মেয়েটা সম্পর্কে বলেছে সে ভালো, এবং she is supposed to be the best doctor, একদিন সে বড় ডক্টর হবে। এই যে কারো সম্পর্কে কিছু অ্যাজাম্পশন দেওয়া, অর্থাৎ ফিউচার, এই সেন্টেন্সগুলো কিন্তু ইন্ডিকেট করছে। ওকে, দিস কাইন্ড অফ সেন্টেন্স ইন্ডিকেট দ্য ফিউচার, দ্যাট মিনস প্রবাবিলিটি, ঠিক আছে, পসিবিলিটি, অর্থাৎ হওয়ার কিছু সম্ভাবনা আছে। এই সমস্ত স্টেটমেন্টগুলো অবশ্যই কিন্তু এই সমস্ত স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে আমরা সাপোজ টু ইউজ করে থাকি, ঠিক আছে? তো আমার মনে হয় যে রুল নাম্বার 4-এ যেই বিষয়টা আমি মেনশন করতে চেয়েছি, যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি, আসলে আপনারা আমি মনে করছি খুব ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে? আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে একটা ছোট বিষয়, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আই অ্যাম বলছি, ঠিক আছে? এর কন্ট্রাকশনটা আমরা জানি আম। আই অ্যাম এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আম। শি ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম আর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে শি ইজ, মানে সংক্ষিপ্ত, ঠিক আছে? আই অ্যাম আম, শি ইজ শিস। অলরেডি কিন্তু এখানে আমি উল্লেখ করতে চেয়েছিলাম, বাট এখানে একটু বোঝার দরকার ছিল। শি ইজ গুড, আমি বলতে পারতাম শি ইজ গুড। ওকে, কন্ট্রাকশন ইউজ করে কিন্তু অনেকে কিন্তু স্পিকিংয়ে কথোপকথন হয়ে থাকে, বা অনেকে কথা বলে, যদি কন্ট্রাকশন সম্বন্ধে ভালো যদি আইডিয়া না থাকে, ঠিক আছে, তাহলে অন্যের কথাটা ক্যাচ করতে খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আজকে যে টপিকটা ছিল যে অ্যাম ইজ আর সাপোজ টু এর পর কী কী ব্যবহৃত হতে পারে, তো আমি আজকের আলোচনায় 4টা রুলের মাধ্যমে কিছু ফান্ডামেন্টালস অর বেসিক জিনিসগুলো এটার সাথে রিলেটেড আমি আলোচনা করার চেষ্টা করেছি এবং ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। ইজ অ্যাবাউট সাপোজ টু, ঠিক আছে? নেক্সট টাইমে আপনি যদি কারোর সাথে কথা বলতে যান এই সাপোজ টু ইউজ করে, আই থিঙ্ক ইউ উইল নট মিস্টেক, ভুল করবেন না। আশা করছি এই ভিডিওটা আপনাকে খুব হেল্প করবে, ঠিক আছে? আর আরেকটা রিকোয়েস্ট, যদি দেখা যাচ্ছে যে এই ভিডিও থেকে আপনারা ন্যূনতম, আমি পুরোটুকু বলবো না, ন্যূনতম যদি বেনিফিট পেয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে পাশে থাকা যে বেল আইকনটি, ঠিক আছে, অন করে দিবেন। যখন আমি বাংলা অথবা ইংলিশ যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, যে কোনো টপিকের ওপরে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।